এরপর হচ্ছে বিড আস্ক এবং মার্কেট অর্ডার। বিড আস্ক প্রাইস তো আমরা অলরেডি বুঝছি, কালকেই বুঝছি বিড প্রাইস কোনটা, আস্ক প্রাইস কোনটা। আচ্ছা, এখন হচ্ছে মার্কেট অর্ডার্স। তো এখানে হচ্ছে বিড প্রাইস ইজ এ প্রাইস ফর আ স্টেট ইজ উইলিং টু সেল কারেন্সি পেয়ার ফর আস্ক প্রাইস টু বাই কারেন্সি পেয়ার। এটা তো আমরা বুঝছি নাকি, বিড আস্ক বুঝছি না। আচ্ছা, আর মার্কেট অর্ডার হচ্ছে যে আমি ধরেন মার্কেটে অর্ডার প্লেস করলাম, মার্কেটে যেটা প্রাইস আছে ওই প্রাইসে আমি কিনতে চাচ্ছি বা ওই প্রাইসে আমি বিক্রি করতে চাচ্ছি, আমার নিজস্ব কোনো প্রাইস নেই। এটা হচ্ছে মার্কেট অর্ডার, বুঝছেন? ধরেন আমি সেল বাটনে ক্লিক করলাম, আমি মার্কেট অর্ডারে আমি সেল করব, বাই বাটনে ক্লিক করলাম, মার্কেট অর্ডারে বাই করব। তাহলে মার্কেটে রাইট নাও যে প্রাইস চলতেছে ওই প্রাইসে আমি এগ্রিড। এটা হচ্ছে মার্কেট অর্ডার। মানে যখন মার্কেটে যে প্রাইস চলতেছে, হ্যাঁ, যখন মার্কেটে যে প্রাইস আছে ওইটাই হচ্ছে মার্কেট অর্ডার। আর হচ্ছে আমি যখন বিড আস্ক তো বুঝছি যে একজন ক্রেতা কি চাচ্ছে এবং বিক্রেতা কি চাচ্ছে, তাদের প্রাইসের ডিফারেন্স, এটা হচ্ছে বিড এবং আস্ক। আর মার্কেট অর্ডার হচ্ছে মার্কেটে যে প্রাইস চলতেছে ওইটা। আর পেন্ডিং অর্ডার তখন হবে যখন আমার প্রাইস আমি ফিক্সড করে দিচ্ছি, এই প্রাইসে আসলে আমি বাই করবো বা এই প্রাইসে আসলে আমি সেল করবো, তখন হবে পেন্ডিং অর্ডার। আর লিমিট অর্ডার, পেন্ডিং অর্ডারটা এক ধরনের লিমিট অর্ডার। লিমিট অর্ডার মানে হচ্ছে যে আমি লিমিট করে দিচ্ছি যে অর্ডারটা এই প্রাইসে গেলে এক্সিকিউট হবে, এটাই হচ্ছে পেন্ডিং অর্ডার বা লিমিট অর্ডার, দুটোই সেম কথা। আচ্ছা, এখন হচ্ছে কারেন্সি পেয়ার, দেয়ার ক্যাটাগরিজ মেজর, মাইনর অ্যান্ড এক্সোটিক। কারেন্সি পেয়ার বিভিন্ন ধরনের হতে পারে, আর মেজর পেয়ার, মাইনর পেয়ার, এক্সোটিক পেয়ার। মেজর পেয়ার কখন হবে? মেজর পেয়ার হচ্ছে যে যখন ইউএসডির সাথে অন্য মানে যেসব কারেন্সির অনেক বেশি এক্সচেঞ্জ হয়, এসব পেয়ার যখন ইউএসডির সাথে কানেক্টেড, সেটাকে বলছি আমরা মেজর পেয়ার। যেমন ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জেপিবি ইউএসডি, এগুলো হচ্ছে মেজর পেয়ার। এই যেখানে যতগুলা দেখতেছেন সব মেজর পেয়ার, এখান থেকে এই পর্যন্ত ইউএসডির সাথে যতগুলা পেয়ার আছে সব মেজর পেয়ার। মাইনর পেয়ার হচ্ছে ইউএসডি নাই, মানে পেয়ারগুলো অনেক ট্রানজেকশন হয়, যেমন যে দেখেন ইউরো ইউএসডি, ইউরো অনেক ট্রানজেকশন হচ্ছে, ইউএসডি জেপিওয়াই, জেপিওয়াই অনেক ট্রানজেকশন, যখন ইউরোর সাথে জেপিওয়াই হবে তখন বলা হচ্ছে এটাকে মাইনর পেয়ার, বুঝছেন? যেমন ইউরো জেপিবি, ওআরডি জেপিওয়াই, এটা বলা হচ্ছে মাইনর পেয়ার। সবচেয়ে বেশি ট্রানজেকশন হয় হচ্ছে মেজর পেয়ার, এরপরে হচ্ছে মাইনর পেয়ার, বুঝছেন? মেজর, মাইনর। আচ্ছা, এক্সোটিক পেয়ার হচ্ছে মানে যখন মানে একটা মেজর বা মাইনরের সাথে অনেক কম ট্রানজেকশন হয়, ওই পেয়ারটা যখন কানেক্টেড থাকবে তখন এটাকে বলা হয় এক্সোটিক পেয়ার। যেমন যে টিআরওয়াই, ইউএসডি টিআরওয়াই, টার্কিস, হ্যাঁ টার্কিস আর কি, মানে প্লাগের। হ্যাঁ হ্যাঁ। তো এটা ধরেন ট্রানজেকশন অনেক কম, ইউএসডির সাথে টিআরআই যখন কানেক্ট করতেছে এটাকে বলা হয় এক্সোটিক পেয়ার। আচ্ছা, এখানে সাচ এজ ইউরো জেপিবি, ওকে, মোটামুটি ক্লিয়ার। আর মেজর পেয়ারের ভিতরে আমাদের স্প্রেড কমিশনটা অনেক কম থাকে, মানে স্প্রেড কমিশন যেহেতু ট্রানজেকশন অনেক বেশি, এই কারণে মেজর পেয়ার ম্যাক্সিমাম লোক কি দেখা যায় যে মেজর পেয়ারে, হ্যাঁ কেনা বেচা বেশি হয়, এই কারণে এখানে প্রাইসটা মানে ইয়াটা কম কাটে, স্প্রেডটা কম কাটে। আর মাইনর পেয়ারে মেজরের থেকে একটু বেশি কাটে, আর এক্সোটিকে আরো বেশি কাটে, কিন্তু এক্সোটিক আবার মুভমেন্টটা অনেক শার্প হয়। আচ্ছা, আপনার মেজর পেয়ারের মুভমেন্টটা স্টেবল হয়। ধরেন যত বড়, যেমন ইউরো ইউএসডি অনেক বড় পেয়ার, আপনার এখানে মার্কেটটাকে মুভমেন্ট অত সহজে ফ্লাকচুয়েশন করাতে কঠিন হবে। মানে এখানে ধরেন যে হঠাৎ করে বড় মুভমেন্ট দিবে না, মানে আস্তে 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 যাবে। ইউরো ইউএসডি বা বড় পেয়ারগুলো, আপনি ধরেন একটা ট্রাক আর একটা মোটরসাইকেল, ট্রাককে যদি আমি ঘুরাইতে চাই তাহলে বড় এরিয়া ধরে আস্তে আস্তে ঘুরবে, আর মোটরসাইকেল দম করে ঘুরে ফেললো, এরকম। এটা হচ্ছে যত বড় তত এটাকে মুভ করাইতে কঠিন হবে। মাইনর পেয়ারে, মাইনরও মেজরের থেকে কম, এক্সোটিক আরো বেশি, এক্সোটিকে আরো বেশি, দম করে মুভ হয়ে যাবে, কিন্তু আপনার এখানে স্পিড বেশি কাটে এক্সোটিকে, কারণ এটাতে ট্রানজিশন অনেক কম, এই কারণে ব্রোকাররা কমই কাটা উচিত। আপনার ট্রানজেকশন কম হইলে আপনার খরচ বেশি। ধরেন আপনি এমন একটা গ্লাস বানাইছেন যেটা মাত্র পৃথিবীতে যারা 80 বছরের উপরে তারাই শুধু ইউজ করে, প্রোডাকশন বেশি হলে আপনার প্রফিট কম হলেও সমস্যা, দাম বেশি না, কারণ ইউজার কম, সেল কম। আর যখন সবাই ইউজ করে একদম অ্যাভেলেবল, তখন কি হবে, একটা প্রাইসটা কমে যাবে, প্রফিট কম হলেও সমস্যা। এইটাই হচ্ছে সেম জিনিস এটা। আচ্ছা, তারপরে হচ্ছে টুলস নিডেড ফর
ফরেক্স ট্রেডিং। আমাদের ট্রেডিং করার জন্য কি কি টুলস লাগবে? তো আমাদের হচ্ছে MT4, MT5, ট্রেডিং ভিউ, সি ট্রেডার, ট্রেড লকার। এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। আমরা যেটার মাধ্যমে এখানে ট্রেড করলাম, এখানে এটা হচ্ছে ট্রেডিং ভিউ। হ্যাঁ, এটা বুঝবো কিভাবে কোত্থেকে? এই যে ট্রেডিং ভিউ লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা টুলস আমার এই যে চার্ট দেখার জন্য। আচ্ছা, চার্ট দেখার জন্য, বাই সেল করার জন্য এটা একটা টুলস। এটা হচ্ছে মানে চার্টিং সফটওয়্যার। এই ট্রেডিং ভিউয়ের মতোই MT5, হ্যাঁ, MT4, এগুলো হচ্ছে এই চার্ট সফটওয়্যারের মতোই এটা একটা সফটওয়্যার। ওগুলো সেম, মানে একই কাজ। সবগুলো কি একই কাজ? একই কাজ, হ্যাঁ। MT4 ইউজ করেন বা MT5 ইউজ করেন, ট্রেডিং ভিউ ইউজ করেন, মানে এক এক ব্রোকার এক একটাই ওদের একটা ই করে সফটওয়্যার রাখে। করছে আর কি। কারণ সবাই তো আর আমাদের মতো ওরাকল ইউজ করতেছে না। কেউ ধরেন ফিট ইউজ করতেছে, কেউ ওরাকল ইউজ করতেছে, কেউ আরো অন্য সফটওয়্যার ইউজ করতেছে, এরকম জিনিসটা। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। এক একটার এক এক মানে রকম। এখানে কিছু হয়তো কোনো বিষয় আছে যে এটা ভালো বা সেই। ট্রেডিং ভিউ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মানে বেস্ট চার্টিং সফটওয়্যার। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এটা ট্রেডিং ভিউ। আমি এতে যেটা দেখাচ্ছি, এখানে কস্টও একটু বেশি। আপনি চাইলে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে পারবেন ট্রেডিং ভিউ এ। এখানে আপনি ফ্রিও ইউজ করতে পারবেন, আবার প্রিমিয়াম অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। এই যে প্রাইসিং দেখেন, ট্রেডিং ভিউ আপনি যদি নর্মাল প্যাকেজ ইউজ করেন $12 পার মান্থ, প্লাস মানে এটা এক এক ধরনের মেম্বারশিপ আর কি। প্রিমিয়াম প্লাস প্রিমিয়াম, হ্যাঁ। প্লাস হচ্ছে এটা যদি আপনি প্রিমিয়ামে যান তাহলে $49 পার মান্থ। প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট টাকা দিতে হবে এত আপনার এটা ইউজ করার জন্য। আর যদি ফ্রি ইউজ করেন আপনি ফ্রিও ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ফিচার আছে। কি কি ফিচার? এখানে আপনি একাধিক চার্ট, ধরেন একসাথে 3টা 4টা চার্ট আপনি দেখতে চাচ্ছেন, তখন এটা এখানে আপনি এই অ্যাকাউন্টে 2টা চার্ট দেখতে পারবেন। 2 চার্টস পার টাইম, মানে এট এ টাইম পাশাপাশি আপনি 2টা চার্ট ওপেন করতে পারবেন। এটা যদি আপনি প্রিমিয়াম ইউজ করেন। আচ্ছা, আর এটাতে হচ্ছে কি 4টা, এটাতে 8টা। এরকম অনেক ফিচার আছে যেগুলো আপনি যত প্রিমিয়ামে যাবেন তত বেশি ইউজ করতে পারবেন। যেমন এই যে এখানে মুভিং অ্যাভারেজ, এখানে যে আমি প্লট করে রাখছি মুভিং অ্যাভারেজ, হ্যাঁ, মুভিং অ্যাভারেজ প্লট করে রাখছি। তো এখানে আপনার এরকম ইন্ডিকেটর আপনি ইউজ করতে পারবেন, যে 5 ইন্ডিকেটরস, এখানে 10 ইন্ডিকেটরস, এখানে হচ্ছে 25 ইন্ডিকেটরস। এরকম অনেক ফিচার আছে। এগুলো হচ্ছে যেখানে লেখা আছে, দেখেন কত ফিচার। এতগুলো ফিচার আপনি যদি প্রিমিয়ামে যান তাহলে আপনি পাবেন। কিন্তু নর্মাল ট্রেড করার জন্য আমার প্রিমিয়ামে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি নর্মাল এই ইয়াতেই আমি করতে পারি, সবই করতে পারবো এটা দিয়ে। মানে বেশি ফিচার ইউজ করার দরকার নাই আমার। আমি এখানে যেমন একটা ইন্ডিকেটর হচ্ছে আমার মুভিং অ্যাভারেজ, আর এটা হচ্ছে কি ভলিউম ইন্ডিকেটর, মার্কেটে ভলিউম কেমন, বুঝছেন? ভলিউম মানে হচ্ছে যে দেখেন বড় লম্বা লম্বা দাগ আছে না, এটা হচ্ছে ট্রেডিং ভলিউম। মানে আপনার এই 1 মিনিটে কত ভলিউমের ট্রেড হয়েছে। ধরেন আপনি মার্কেটে কোনো সময় হয়তো 1 কোটি টাকার লেনদেন হয়েছে 1 মিনিটে। 1 মিনিটে কত টাকা লেনদেন হয়েছে? তা আপনি মাঝে মাঝে দেখেন এত বেড়ে গেছে লেনদেন, এ দেখেন কত, এখানে বিশাল লম্বা না লাইন। রেড না, এটা রেড গ্রিন এটা কোনো ফ্যাক্টর না। এখানে হচ্ছে ভলিউম, মানে হিউজ মানে পরিমাণে এই 1 মিনিটের মধ্যে এত বেশি ট্রানজাকশন হয়েছে। এটা একটা ইন্ডিকেটর। এগুলো দেখেও আপনি আইডিয়া করতে পারেন যে মার্কেটটা কোন দিকে যেতে পারে। যখন ধরেন অনেক বেশি ভলিউম থাকবে, নিচের দিকে যেতে হবে, নিচের দিকে ভলিউম নাই কোনো। নিচের দিকে ভলিউম হয় না, তো জিরো হয়, জিরো না জিরো নাহলে উপরে। আপনার ধরেন এই যে এত বড় ভলিউম, মার্কেটের মুভমেন্টও কিন্তু হয়েছে সুন্দর, তার মানে বোঝাচ্ছে যে এখানে সেলার অনেক বেশি ভলিউম দিয়ে সেল করছে এখানে, মানে বিগ প্লেয়ার, মানে বিগ বয়েজ এখানে আছে, বুঝছেন? তো এটা এক এক ধরনের ইন্ডিকেটর আর কি। যে এটা হচ্ছে এই যে যেমন দেখেন এখান থেকে এই যে এখানে একটা বড় ভলিউম তৈরি হয়েছে এই যে এই পয়েন্টে, তার মানে কি আপনার এখানে বিশাল বড় একটা মুভমেন্ট হয়েছে। এখানে বাই করছে না সেল করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা দিয়ে। এখানে আপনি শুধু ভলিউম দেখতে পারবেন যে ট্রানজেকশন কত হয়েছে, হ্যাঁ, বায়ার বেশি না সেলার বেশি এটা বোঝা যাবে। কিন্তু এটা কখন বোঝা যায়? যখন ধরেন রেঞ্জ হয়, এই রেঞ্জের মধ্যে দেখলেন
বিশাল বড় একটা ভলিউম তৈরি হয়েছে, কিন্তু এখানে মার্কেট মুভমেন্ট নাই। আচ্ছা তার মানে কি বোঝাচ্ছে যে এত বড় এখানে ট্রানজেকশন হচ্ছে কিন্তু মার্কেটে মুভমেন্ট হয়নি। তার মানে কি হয়েছে, ফাইট হয়েছে এখানে, বায়ার এবং সেলার দুজনই একসাথে বাই সেল করছে, এখানে পড়ে গেছে কিন্তু এই জায়গায় মুভমেন্ট হয়নি। বুঝছেন? তো এগুলো হচ্ছে এক এক ধরনের ইন্ডিকেটর যে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে যে মার্কেটে কি হচ্ছে, মানে মার্কেটের এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া যে মার্কেটে আমরা যে দেখতেছি প্রাইসটা কিভাবে মানে মুভমেন্ট হচ্ছে। ভলিউম বা হ্যাঁ। এগুলো এই সিচুয়েশন গুলো দেখেও আপনার ইয়া করতে পারেন। আইডিয়া করতে পারেন আপনি যে এটা মার্কেটটা হচ্ছে না, মানে মার্কেটটা কি হতে পারে, দাম বাড়তে পারে না কমতে পারে, সেটা একটা আইডিয়া করার জন্য। তো এই ট্রেডিং এর মতো এখানে তো আমরা টুলস, সিমিলার টুলস লিখলে ভালো হতো না? সিমিলার টুলস নাকি এগুলো সবই তো সেম কাজ? হ্যাঁ সেম কাজই, সিমিলার টুলস। এখানে আবার এই যে ব্রোকার অ্যাকাউন্ট, ট্রেড লকার, অনেকটা আলাদা, এগুলো এটাও একই, এখান থেকে এই পর্যন্ত সেম এগুলো। ওটা আলাদা পয়েন্ট করে দাও দোকান অ্যাকাউন্ট থেকে। আসলে তো এটা সিমিলার, এই পাঁচটা সিমিলার। বাসটা হচ্ছে সিমিলার। তারপরে ব্রোকার অ্যাকাউন্ট, আমাদের এক্সনেসে আমরা ব্রোকার অ্যাকাউন্ট করব। তারপরে হচ্ছে আমার লাগবে কি, মোবাইলে করতে পারি, আমি ল্যাপটপে করতে পারি, ট্যাব দিয়েও করতে পারি। এটা হচ্ছে ট্যাব। আমার যে কোনো মোবাইল, ল্যাপটপে বা ট্যাবে করলে আমি একটু চার্টটা বড় দেখতে করা পারবো, যেতে পারে। একটু সুবিধা হবে, কিন্তু মোবাইলেও করা যাবে, মোবাইলেও সবকিছু করা যাবে। তারপর হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার। ইকোনমিক ক্যালেন্ডার হচ্ছে কোথায় পাবো আমি, investing.com একটা সফটওয়্যার আছে, এটা আপনারা মোবাইলে ইনস্টল করে ফেলেন। তো তারপরে এটা গেল, আমরা নেক্সটে যাই এখন। আচ্ছা, এই যে ইকোনমিক ক্যালেন্ডার যেটা দেখাইলাম আর কি আপনাদের, হ্যাঁ এই ইকোনমিক ক্যালেন্ডার হচ্ছে এটা। এরপরে আমরা আসি হচ্ছে ভিউ। আসি আমরা ক্যান্ডেলটা বুঝি যে আসলে ক্যান্ডেলের মধ্যে কি আছে। হ্যাঁ? আমরা তো এই যে মার্কেটটা এটা দেখতেছি, মার্কেটে যে মার্কেট উপরে গেল, মার্কেট নিচে আসলো, হ্যাঁ, কিন্তু আসলে এই ক্যান্ডেল গুলোতে কি বোঝায়, এই যে ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এটাতে কি বোঝায়, গ্রিন কেন একটা গ্রিন কেন হচ্ছে আর একটা রেড কেন হচ্ছে, এটাতে কি বোঝায়? তো দেখেন, আপনার যখন একটা ক্যান্ডেল গ্রিন হয় তার মানে হচ্ছে এটাকে বলা হয় ওপেনিং প্রাইস। মানে এই গ্রিন যেটা এখানে ওপেন হয়েছে হ্যাঁ, ধরেন যখন আমি এক 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 ঘন্টার ক্যান্ডেল আমি দেখতেছি বা এক দিনের ক্যান্ডেল যদি দেখি, তাহলে আমরা ধরেন আমি ডেইলি টাইম ফ্রেম, সাপোজ কথার কথা ওপেন করছি, ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম মানে হচ্ছে একটা ক্যান্ডেল হচ্ছে বোঝায় একদিন, 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে ওপেনিং প্রাইস ছিল এটা, মানে হ্যাঁ এখানে যে রাইট সাইডে প্রাইস দেখায় না, এখানে এই যে আমার এখানে যে দেখেন এখানে যে রাইট সাইডে প্রাইস দেখায়, এই যে এখানে প্রাইস দেখাচ্ছে না, তো এই ক্যান্ডেলটা মানে হচ্ছে কি আমার ওপেনিং প্রাইস মানে হচ্ছে কি এই যে 1,04,701, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। তো এটা হচ্ছে ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে কি ক্লোজিং প্রাইস। হ্যাঁ, আর এটা হচ্ছে লো, মানে এই যে উইক বের হয়ে আছে না, এই মাথা হচ্ছে যে ওই দিনের সবচেয়ে লো প্রাইস ছিল এটা এবং হাই প্রাইস ছিল এটা। এটা বুঝছেন কিনা এটা বলেন। মানে এটা যখন আমি মানে কোনো ওপেন করলাম, তখন এটা হলো গ্রিন। মার্কেটটা কি হয়েছে, ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসটা উপরে, তার মানে কি হয়েছে মার্কেট উপরের দিকে গেছে, উপরের দিকে দাম গেছে, বাড়ছে, হ্যাঁ, অবশ্যই। এই জন্য গ্রিন ক্যান্ডেল। আর যদি এটা নিচের দিকে আর এই সেম যখন উল্টা হবে, ওপেনিং প্রাইস ছিল এটা, দিনের শেষে ক্লোজিং প্রাইস হচ্ছে এটা, তখন হয়ে গেছে রেড ক্যান্ডেল, মানে দাম কমছে। গ্রিন ক্যান্ডেল যখন হচ্ছে যে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, দাম বাড়ছে, তখন হলো গ্রিন ক্যান্ডেল। আর যখন দাম নিচের দিকে গেছে তখন হচ্ছে কমে গেছে, দাম কমে গেছে, প্রথমে হাই ছিল পরে লো হয়ে গেছে। আর হাই আর লো মানে বোঝাচ্ছে যে ওই দিনের সর্বোচ্চ প্রাইস উঠছিল এত, পরে আবার ক্লোজ হয়েছে কিন্তু এততে। নিচে নেমে হ্যাঁ, এসে ধরেন আপনার 9টা বাজে মার্কেট খুলছে, 6টা বাজে ক্লোজ হয়েছে, তো এখানে 9টার সময় প্রাইস ছিল এটা আর 6টার সময় প্রাইস ছিল এটা, কিন্তু দিনের মাঝখানে আবার উপরে উঠছে, হ্যাঁ উপরে উঠছে, আবার নিচেও নামছে, কিন্তু ওপেনিং এবং ক্লোজিং টাইমে ছিল এটা, কিন্তু মাঝখানে উঠানামা করছে এই রেঞ্জ পর্যন্ত। ঠিক আছে, বুঝছেন? সেকেন্ড মিনিটে ভাগ করলে তখন সেটা দেখা যাবে। হ্যাঁ, এটাকে বলা হয় এই যে আমরা এখানে ক্যান্ডেলে দেখতেছি, প্রতিটা ক্যান্ডেল আমাকে এই যে রিপ্রেজেন্ট করতেছে এই Time জিনিসগুলো। frame, হ্যাঁ, প্রতিটা ক্যান্ডেল আমি যেখানে 5 মিনিটসের
টিক দিয়ে রাখছি। এই 5 মিনিটে এই একটা ক্যান্ডেল মানে হচ্ছে এই 5 মিনিটে, আগে কত ছিল, 5 মিনিট পরে কত হ্যাঁ ছিল? 5 মিনিট আগে ছিল প্রাইস এটা, 5 মিনিট পরে হচ্ছে এইটা, মানে প্রাইসটা বাড়ছে, এই জন্য গ্রিন এটা। আর এই 5 মিনিটে এখানে যে টাইম দেখাচ্ছে, নিচে দেখেন, নিচে টাইম দেখাচ্ছে, এই 5 মিনিটে ওপেনিং প্রাইসটা ছিল এটা, ক্লোজিং প্রাইস ছিল এটা, এবং লো হচ্ছে এটা, হাই এটা, বুঝছেন? মানে এই 5 মিনিটে কি মুভমেন্ট হচ্ছে, প্রতি 5 মিনিটে আমার কোন ক্যান্ডেল কোন দিকে মুভ করছে, এটা বোঝাচ্ছে এখানে। ক্লিয়ার কিনা আনন্দ ভাই, কি বুঝছেন? হ্যাঁ। এখন বুঝছি, এটা পরে মনে থাকবে না, আবার একটু ইয়ে করে। না, এখন যদি কনসেপ্টটা ক্লিয়ার হলে আপনার ইজি হবে আপনার জন্য। এই যে এটাকে বলা হয় শ্যাডো, ওই যে উপরের দিকে উইক বাইর হয়ে থাকে না, হ্যাঁ, এটাকে বলা হয় বডি, আর এটাকে বলা হয় শ্যাডো, এই যে দুই পাশে। ওখানে কি শ্যাডো আছে আমাদের ওখানে? কোনখানে? কার্ভে কি শ্যাডো আছে? এখানে, হ্যাঁ। এখানে, এই যে উপরে যে দাগটা, এটা কি হ্যাঁ শ্যাডো? এটাই শ্যাডো, এই যে যে উইক বের হয়ে আছে, ওইখানে অল্প একটু এটাকে বলা হয় উইক বা শ্যাডো। মানে একসময় ওই পর্যন্ত সে উঠছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে উইক বা শ্যাডো বলা হয় এটাকে। তো আপনি দেখেন যখন এই যে এইটা দেখেন, এটাকে যখন আমি এইভাবে লাইন চার্ট হিসেবে দেখব, ধরেন এটাকে বলা হয় জাপানিজ ক্যান্ডেল। হ্যাঁ, আপনি অন্যভাবেই ওটা দেখতে পারেন, যেমন আমরা এই যে এখানে দেখতেছিলাম ফার্স্টে, এই যে দেখেন এইভাবে কিন্তু মার্কেট দেখা যায়, এই যে জিগজ্যাগ হয়ে আছে। হ্যাঁ, এটা হলো কেন? এটা হচ্ছে এটা S&P 500 এর চার্ট আর কি, মানে এটা অন্য সফটওয়্যার এরিয়া। মানে অন্য কোম্পানি এটা। হুম। আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, এই যে এটা হচ্ছে জাপানিজ ক্যান্ডেল, ক্যান্ডেল স্টিকে দেখতেছি এখন। হ্যাঁ, হুম। এটা হচ্ছে ক্যান্ডেল ভাবেও আমি দেখতে পারি, আমি এভাবেও দেখতে পারি। তো ক্যান্ডেল, আমি যদি এই ক্যান্ডেলকে এইভাবে দেখি তাহলে কিভাবে দেখবো, এরকম, এই যে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, আর হাই লো, বুঝছেন? এই ক্যান্ডেলটাকে যদি আমি এইভাবে কনভার্ট করি, কার্ভটা হবে এরকম। আমি যে এখান থেকে এখানে চেঞ্জ করলাম, এখান থেকে এটাকে ক্যান্ডেল করলাম, ক্যান্ডেল থেকে আবার লাইন চার্টে করলাম, তখন হবে এরকম। আর যখন ক্যান্ডেল করব, ক্যান্ডেলটা হবে এরকম, বুঝছেন? এই ক্যান্ডেলটারে ওখানে আগে ছবিতে জিগজ্যাগ হবে ক্যান্ডেল। জিগজ্যাগ হলো কি হবে এটা? কোনটা এটা? মানে ক্যান্ডেল যদি না দেখি, আমি ক্যান্ডেলকে যদি আমি লাইন চার্টে কনভার্ট করি, হুম। তাহলে কি হবে? তাহলে হবে ওপেনিং প্রাইস, এই যে এটা ওপেনিং প্রাইস, হুম। এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, হুম। তারপর হচ্ছে হাই, এটা হচ্ছে হাই, এটা হাই, এটা লো, এটা লো। তো এটা দেখাবে এরকম, আচ্ছা। বুঝছেন? আমি যদি ক্যান্ডেলে না দেখি, এভাবে দেখি, তার মানে এটা এভাবে রিপ্রেজেন্ট করা যায়। হুম। আমি কিভাবে দেখতে একই জিনিস, একই জিনিস। হ্যাঁ। সবচেয়ে পপুলার হচ্ছে ক্যান্ডেল, মানে এটা ইজি, সবচেয়ে ইজি বোঝা। ওপেনিং প্রাইস, লো মানে ক্লোজিং প্রাইস, উইক রিজেকশন, উইক দেখা, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার, এটাকে বলে জাপানিজ ক্যান্ডেল, বুঝছেন? ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে? তো ফান্ডামেন্টাল হচ্ছে যে একটা কোম্পানি, ধরেন মানে কোর যেটা বোঝায়, ধরেন যে ডিবিএল এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে কি বুঝি আমরা, যে ডিবিএল এর মানে কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে, ডিবিএল এর অ্যাসেট কত, ডিবিএল এর মানে এমপ্লয়িরা কেমন, ধরেন ভালো এখানে দক্ষ এমপ্লয়ি কাজ করে কিনা, কি কি প্রোডাক্ট, গ্রোথ ক্যাপাসিটি কেমন, কি কি বাইরে কাজ করে? তৈরি হয়। এটা হচ্ছে Basic. ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যে আমার ভেতরের কোর কোম্পানির আসলে মানে ভেতরে কি আছে। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল হচ্ছে কোর আপনার। এটা হয়তো ফান্ডামেন্টাল অনেক ভালো, কিন্তু আপনার মার্কেটের স্টকে প্রাইস দেখাচ্ছে কম, এরকম কিন্তু অনেক কোম্পানি আছে যে ফান্ডামেন্টাল অনেক ভালো, ভেতরের স্ট্রাকচার অনেক ভালো, কিন্তু তাদের স্টক প্রাইস মানে বেশি উঠে নাই এখন। তো এটা দেখেই আসলে অ্যাকচুয়ালি ইনভেস্টিং যারা বড় বড় ইনভেস্টর, বড় বড় কোম্পানি, তারপরে তারা এটাই খুঁজে আর কি, যে ফান্ডামেন্টাল অনেক ভালো কোম্পানির, কিন্তু আমি লো প্রাইসে পাচ্ছি, তারপরে জানবে। তখন কিনে রাখবে তারা। যেমন ধরেন একটা নতুন কোম্পানি খুলছে, আপনি ইনভেস্টিগেশন করে দেখলেন যে এই কোম্পানির গ্রোথ অনেক ভালো হবে ফিউচারে, তাদের মানে সে যে সেটার যে মালিক সে অনেক ভালো, এবং তার ক্যাপাবিলিটি অনেক বেশি,
সে একটা সময় পরে এই কোম্পানিকে অনেক নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তো তার মানে কি ফান্ডামেন্টাল অনেক ভালো কোম্পানি। ফান্ডামেন্টাল ভালো দেখে আপনি আপনি দেখলেন যে স্টক প্রাইস এই হিসেবে তাদের কোম্পানির হিসেবে স্টক প্রাইস আপনি সস্তায় পাইতেছেন, হুম। তখন আপনি কিনে রাখবেন ওইটা। মানে বিষয়টা হলো এরকম যে ফ্যাক্টরির সবকিছুই আছে, হ্যাঁ সবকিছুই আছে, কিন্তু সে দেখা যায় যে মানে নতুন অবস্থা বা এই সেই। হ্যাঁ, মানে আপনি ধরেন যে কেউ জানে না একটা কোম্পানি ধরেন ফর্ম করছে 5 বছর হয়েছে, হুম, তো এটা তো এখনো পাবলিকলি এত বেশি কেউ জানে না। হুম, তো আপনি আপনি যখন ইনভেস্টিগেশন করলেন বা আপনি স্টাডি করলেন ওই কোম্পানি নিয়ে, তখন আপনি বুঝলেন যে এই কোম্পানির অনেক বেশি পোটেনশিয়াল আছে, তার মানে হচ্ছে ফান্ডামেন্টাল অনেক ভালো, হুম, তখন আপনি কিনে রাখলেন স্টকটা। সেটাই। তো এটাকে বলা হয় মানে ইনার যে আর ইয়াটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। আর টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল হচ্ছে টেকনিক্যাল হচ্ছে আমাকে চার্ট কি বলতেছে। মানে ফান্ডামেন্টাল হচ্ছে ভিতরের জিনিস, আর টেকনিক্যাল হচ্ছে চার্ট, মানে আমি বাইরে কি দেখতেছি কোম্পানির, যে চার্ট কি মুভমেন্ট করতেছে, চার্ট কোন দিকে যাচ্ছে, দাম বাড়তেছে না দাম কমতেছে। যেমন ধরেন বিটকয়েন, বিটকয়েন আপনি দেখতেছেন দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, হ্যাঁ। যেমন ট্রাম্প কয়েন বাইরে হয়েছে, ট্রাম্প কয়েন আসলে ট্রাম্প কয়েনের ফান্ডামেন্টাল কি আমরা কিন্তু জানি না। জানেন না। না, আমরা জানি টেকনিক্যাল যে দাম বাড়তেছে ট্রাম্পের কয়েনের, আসলে ফান্ডামেন্টালি এটা কি সাস্টেন করতে পারবে কি পারবে না, এই কয়েন আসলে থাকবে কি না থাকবে না, সেটা কিন্তু আমরা জানি না। মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যদি দেখা যায় ফিউচার ভালো, ইনভেস্ট হ্যাঁ। করবে। ইনভেস্ট করবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই আপনাকে করতে হবে। দুইটাই করতে হবে আপনার। টেকনিক্যাল হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে কোর দেখা, যেটা আপনার লং টার্মে আপনাকে আপনাকে কনফিডেন্স দিবে, লং টার্মে আপনাকে কনফিডেন্স দিবে, যেটা ফান্ডামেন্টাল ভালো। আর টেকনিক্যাল হচ্ছে যে আপনি বাইরে দেখতেছেন যে চার্টে কি বলতেছে, হুম, চার্টে দেখাচ্ছে দাম বাড়তেছে, তার মানে এই না যে দাম বাড়তেই থাকবে, হুট করে কমে যেতে পারে। পাম্প অ্যান্ড ডাম্প কোম্পানি, এটা যেমন স্টক মার্কেটে হয়, পাম্প অ্যান্ড ডাম্প বলে এটাকে। ধরেন যে আপনার একটা স্টককে মানে কিভাবে ম্যানিপুলেশন করা হয়, এটা বাংলাদেশে যেমন 2011-12-তে ম্যানিপুলেশন হয়েছিল। ম্যানিপুলেশনটা কিভাবে হয় আপনাকে বলি। ধরেন একটা মানে যখন এগুলো কিন্তু নর্মালি হচ্ছে খুব বড় বিজনেসার যারা আছে না, বড় 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 স্টকে কিন্তু ম্যানিপুলেশন কম হয়, বড় স্টকগুলোতে, ভালো ভালো কোম্পানিতে ম্যানিপুলেশন হয় না, এবং এগুলোতে এত বেশি দাম কমা বাড়াও হয় না, মানে অল্প অল্প বাড়ে কিন্তু স্টেবল। আপনি ধরেন যে গ্রামীণ ফোনের শেয়ার কিনলেন, কথার কথা, তখন ধরেন আপনি মানে কিনে আপনি দেখবেন আস্তে আস্তে দাম বাড়তেছে, আপনি ইয়ার অন ইয়ার দেখা যাচ্ছে আপনি 12% 15% রিটার্ন পাচ্ছেন, যেটা ব্যাংকে রাখলে আপনি 8% পাইতেন, সামান্য কিছু বেশি। হ্যাঁ সামান্য একটু বেশি, আপনি 15% পাইতেছেন। আর যখন আপনি দেখবেন যে 1 বছরে ডাবল, ওগুলো কিন্তু এইসব শেয়ার পাবেন না, আপনাকে রিস্ক নিতে হবে। 1 বছরে ডাবল মানে কি, এগুলো হচ্ছে মানে আপনাকে অনেক বেশি রিস্কি গেম খেলতে হবে, আপনার টাকা নাই হয়ে যেতে পারে। হুম। হ্যাঁ, সো আপনার যত আপনি রিটার্ন কম আশা করবেন, আপনার রিস্ক তত কম। আপনি ব্যাংকে রেখে দেন, কিচ্ছু করা লাগবে না, বছর শেষে 8% পেয়ে যেতেছেন। হ্যাঁ, আর যখন ধরেন একটু বাড়াবেন 15% পর্যন্ত যাবেন, আপনি কোম্পানির শেয়ার, ভালো কোম্পানির শেয়ার যদি কিনে রাখেন, এমনি অনায়াসে 12-15% রিটার্ন আসবে বছরে, কোনো সন্দেহ ছাড়া। আপনি ধরেন ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ভালো ভালো আছে, কিনে রাখলেন, বা গ্রামীণ ফোনের শেয়ার কিনে রাখলেন, বা আরো অনেক ভালো বড় বড় কোম্পানি আছে যেগুলো বাংলাদেশে স্টেবল, এগুলো আপনি কিনে রাখলেন। এখানে হচ্ছে ডিভিডেন্ড দেয়, ইন্টারন্যাশনাল শেয়ার কি আমার বাংলাদেশ থেকে কেনা যায়? লিগালি কিনা যায় না, এগুলি কেনা যায় না। লিগালি কিনা যায় না। আপনি হচ্ছে ব্রোকারের মাধ্যমে যেতে হবে। ব্রোকারের মাধ্যমে কিনতে পারবেন, কিন্তু একটু রিস্কি, কারণ বাংলাদেশে আপনার কোনো সে ব্রোকার যদি আপনাকে ফ্রড করে, আপনি কোথাও কমপ্লেন করতে পারবেন না, বুঝছেন। হুম। কারণ বাংলাদেশের মানে লিগাল না, যেহেতু আপনি মানে সরকারের ইয়াতে কিনতেছেন না। এটা ফাইট করতে পারবে না, মানে হ্যাঁ, মানে কারো আপনি কাছে কাউকে কোনো complain কমপ্লেন করতে করতে পারবেন না। পারবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশি শেয়ার কিনেন, আপনাকে আপনি শেয়ার আপনি ইভেন হচ্ছে ট্যাক্স বেনিফিট পাবেন, হুম। ট্যাক্স বেনিফিট পাবেন। সেই এই যে আপনি ট্যাক্স দিচ্ছেন না, ট্যাক্স রিবেট পাবেন আপনি। এই যে এইখানে ইনভেস্ট করলে। এখানে না, বাংলাদেশি হ্যাঁ, স্টক, শেয়ারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনি যদি ধরেন বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে রাখেন, কথা ডিভিডেন্ড শেয়ার কিনে রাখলেন, হুম হুম হুম। মতিনের শেয়ার কিনে রাখলেন, হুম। তো আপনি হচ্ছে ডিভিডেন্ড পাবেন, ডিভিডেন্ড পাবেন বছরে। ডিভিডেন্ড হচ্ছে যে কোম্পানির প্রফিট শেয়ার, এটা হচ্ছে ডিভিডেন্ড বলে। আপনি ধরেন 10 লাখ টাকা ইনভেস্ট করে রাখলেন, আচ্ছা, এই 10 লাখ টাকা যদি ইনভেস্ট করি আমি, ধরেন কোন একটা কোম্পানি, হ্যাঁ। এই টাকাটা তো মূলত ওই কোম্পানি নিয়ে নেয়। হ্যাঁ ডিবেলের শেয়ার কিনলেন, ডিবেলের হ্যাঁ। মালিক যে, সে পাবে না ওই টাকাটা, তো হ্যাঁ, সেভাবে কোম্পানির ফান্ডে যোগ হবে, মালিক তো আর নিবে না, কোম্পানির ফান্ডে ফান্ডে যোগ যোগ হবে। হবে। হ্যাঁ, সে ওই টাকাটা আপনার ওই টাকাটা ইনভেস্ট করতেছে সে, হুম।
ওইখান থেকে আপনি প্রফিট দিচ্ছে। হ্যাঁ, যদি আপনাকে আবার তার যদি আবার পতন হয় তাহলে সেক্ষেত্রে আপনার পতন। পতন হলে আপনার লস হবে। আপনি তো রিস্ক নিচ্ছেন, কিন্তু কোম্পানি তার যে মানে সে যে প্রফিট করতেছে, এটা তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি। সে ধরেন প্রফিট লুকায় রাখলো, হ্যাঁ প্রফিট লুকায় রাখলো নাকি? প্রফিট লুকায় রাখলো। প্রফিট লুকায় রাখতে পারে, তখন তো আর তার যারা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, প্রফিট যাদের করতে শেয়ার না গেলে তো না আমার মার্কেটে, profit যাদের শেয়ার আছে, হ্যাঁ, ওরা কি করে নর্মালি ধরেন 40% মার্কেটে দিয়ে দেয়, 40%, 50% শেয়ার কিন্তু মার্কেটের মানুষের কাছে থাকে। ধরেন একটা কোম্পানি যেমন ইলন মাস্কের কোম্পানি টেসলা, ও কিন্তু মাত্র 20% প্রফিট, মানে স্টেক। যে 20% হচ্ছে টেসলার মালিক হচ্ছে ইলন মাস্ক। আমরা মনে করি ইলন মাস্ক একাই মালিক, কিন্তু হ্যাঁ মাত্র 20%-এর অধিকারী এই কোম্পানির। 80% মানুষের কাছে শেয়ার, যারা শেয়ার কিনে রাখছে বিভিন্ন কোম্পানি, ওদের কাছে 80%। তো আপনি ধরেন, আপনি যখন আপনার শেয়ার হোল্ডারকে বেনিফিট দিবেন না, তখন লং টার্মে আপনি লুজ করবেন, তখন আপনার কাছে শেয়ার কেউ থাকবে না, বুঝছেন না? এটা একটা বিজনেসের মতো। ধরেন আপনার আপনার স্টেক হোল্ডার, আপনার কোম্পানির শেয়ার হোল্ডার যারা, ওদেরকে যদি আপনি কোনো বেনিফিটই না দেন, তাহলে ওরা কি থাকবে লং টার্মে? লংটা না ওরা তো আপনার শেয়ার বিক্রি করে চলে যাবে আপনার কোম্পানি থেকে, তা আপনার লস না? আপনার তো টাকা আপনি তো টাকা বের করে ফেলবেন ওখান থেকে। এই জন্য ভালো কোম্পানি চেষ্টা করে যে তারা বেনিফিট দেওয়ার। আপনি যখন ইনভেস্টেড থাকবেন, আপনাকে বেনিফিট দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি লং টার্মে স্টে করেন। দেখছেন ফাইনালি এটা এখনো ক্লোজ হয়নি, ট্রেডটা ওপেনই আছে এখনো, তো এখন লসে আছে না? লসে আছে এখন। দেখেন এটাই হচ্ছে ট্রেডিং এর গেম, আপনার লাভ হইতে পারে, লস হইতে পারে। মানে এটা যে ডেমো করছেন, হ্যাঁ ডেমো আপনি অ্যাকাউন্ট করছেন ঠিকই, কিন্তু আপনার এটা তো দেখাচ্ছে অ্যাকচুয়াল হ্যাঁ, এটা তো অ্যাকচুয়াল চার্ট, অ্যাকচুয়াল চার্ট। অ্যাকচুয়াল চার্ট। শর্ট টার্মে ধরেন অনলি সাকসেস রেট 7%, 93% লুজ করে শর্ট টার্ম ট্রেডিং এ। 2-3 বছরের জন্য আপনি যখন লং টার্মে যাবেন, সাকসেস রেট অনেক বেশি, 40% সাকসেস রেট। কিন্তু আপনার টাকাও তো আটকা থাকতেছে কতদিন? আপনি দুইটাকে মাঝামাঝি করতে হবে। হ্যাঁ, একবারে আমরা বছরকে বছর বসে থাকবো, এটাও যাবো না, আবার দিনে দিনেও করবো না। মান্থলি আমরা করবো মান্থলিও না, আমরা করবো সিস্টেমেটিক। সিস্টেমেটিক হচ্ছে কি, এটাকে বলা হয় মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। মানে ধরেন এটা আস্তে আস্তে শিখবো আমরা, মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি কি। আমি আপনাকে একটা হিন্ট দেই। ধরেন ইউরো ইউএসডি চার্ট, ওই যে 1 আওয়ার টাইম ফ্রেমে, হ্যাঁ, তো ট্রেডিং এর মানে এত বেশি কনসেপ্ট আছে যে আপনি রীতিমতো সমুদ্রে হারাই যাবেন যে করবো কি, বুঝছেন? তো সবচেয়ে সিম্পল এবং সহজ এবং হচ্ছে বেশি প্রফিট করা যায় যে স্ট্র্যাটেজিতে, এটা হচ্ছে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি বলে এটাকে। মার্টিঙ্গেল, মার্টিঙ্গেলটা কি? ধরেন আপনি যখন সস্তায়, ধরেন দাম কমে যাবে, কথার কথা, ধরেন মার্কেটে পেঁয়াজের দাম কমছে, মার্কেট স্ট্যান্ডার্ড পেঁয়াজের ভ্যালু কত? 80 টাকা, কথার কথা। হ্যাঁ, কারণ গত 5 বছরে আপনি ধরেন 5 বছর হোক 2 বছর হোক, হ্যাঁ, গত 1 বছরে আপনি দেখছেন যে মার্কেট স্ট্যান্ডার্ড পেঁয়াজের দাম 70 টাকা। হ্যাঁ, তা আপনি হঠাৎ করে দেখলেন যে দাম কমে 60 টাকা হয়েছে, আচ্ছা, তা আপনি অল্প কিছু পেঁয়াজ কিনে রাখলেন, ধরেন 100 কেজি কিনে রাখলেন। হ্যাঁ, তো আপনি যদি দাম বাড়ে কি করবেন? পেঁয়াজ বেচে দিবেন। দাম বাড়লে আপনি ধরেন 60 থেকে 65 হয়েছে, 70 হয়েছে, বেচে দিলেন। কিন্তু দাম 60-এ কিনছেন আপনি, আরো কমে গেছে, দাম 50 হয়ে গেছে, তখন কি করবেন? তখন কিনছিলেন 100 কেজি, এখন কিনবেন 200 কেজি, 200 কেজি কিনবো, আরো কিনবো বেশি, দাম কমে গেছে, 200 কেজি কিনে রাখলাম। হ্যাঁ, আরো 200 কেজি কিনবো। আরো 200 কেজি কিনে রাখছি, দাম প্রথমে কিন্তু 100 কেজি কিনছি, তখন দাম আরো কমে গেছে, আরো কিনবো। তখন তো আমি যে মার্কেট ভ্যালু থেকে আরো দাম কমে পাইতেছি, আমি আরো কিনবো বেশি করে, 200 কেজি কিনলাম, কিনে রাখলাম। এখন যদি 50 টাকা থেকে 55-60 টাকা হয় আবার দাম, তাহলে কি করবো? আমি বেচে দিব, আমি তো প্রফিট হচ্ছে আমার, বেচে দিব। হ্যাঁ, যখন আবার কম দামে কিনছি তখন 60 টাকা বেশি তো সমস্যা নেই। হ্যাঁ, আগে 60 সমস্যা টাকা কিনছি, ওটা প্লাস, মানে প্লাস মাইনাস সমান সমান, আর পরে যে কিনলাম ওটা আবার প্লাস হচ্ছে। ওটা আবার প্লাস হচ্ছে। আমি 60-এ কিনছি 100 কেজি, 50-এ কিনছি 200 কেজি, আমি যদি 60-এ 300 কেজি বেচে দেই, তাহলে কতটি লাভ? 200, ওই যে 10 টাকা করে লাভ করছি 200 কেজিতে, ওটি তো লাভ, বেচে বের হয়ে গেলাম। যদি ধরেন 50-এও আপনার কিনছি আমি 200 কেজি, দাম আরো কমে গেছে, 40 টাকা হয়ে গেছে, এখন কি করবো? তখন তো আর আরো 200 কেজি কিনবো, আবার কিনবো। আবার কিনবো, কিনবো তো, আরো দাম কমে পাইছি। আমার তখন আবার টাকার দরকার। আমি যতক্ষণ দাম
না বাড়তে, যখন দাম কমতে আছে আমি একটু একটু করে কিনতে থাকবো, যখন কমবে তখন কিনবো, যখন বাড়বে তখন বাড়বে বেচবো। তখন বেচবো একটু করে। বেঁচে থাকবো। হ্যাঁ, এটা হচ্ছে লং টার্ম প্রফিট। ঠিক আছে, মানে বিজনেস পলিসি, যে কোনো বিজনেস পলিসি। কিন্তু যখন মনে করেন যে আপনার টাকার দরকার, তখন তো আপনার বাধ্য হয়ে এখন আপনাকে এখানে আপনাকে পজিশন সাইজিং করতে হবে। যখন টাকার দরকার তখন আমি কি কিনতে পারবো না। তখন তো না, এখন sell করা saving না, নেই। এখন ধরেন আপনাকে বুঝতে হবে, এখন আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে ক্যাপিটাল আছে কত। আপনার কাছে ধরেন আছে 1 লাখ টাকা, আপনি প্রথমে 1 লাখ টাকা কিনে নিলে তারপরে টাকা থাকবে না কিনা। হুম। 1 লাখ টাকা 1 লাখ টাকা আছে, আপনার প্রথমে কিনতে হবে 20,000 টাকা। 20,000 20,000 টাকা কিনবো আমি প্রথমে, বেশি কিনবো না। আমার 80,000 টাকা পকেটেই থাকবে, পড়েই থাকবে। যদি 20,000 টাকা কিনে দেখি প্রফিট হয়ে গেল, আমি বেঁচে দিব। হ্যাঁ, ধরেন আবার দাম কমে গেল, তাহলে আরো 20,000 টাকা কিনলাম, 40,000 টাকা ঢুকে গেল মার্কেটে। আস্তে আস্তে ইনভেস্ট হতে পারছে। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। একটু যদি দাম বাড়ে আমি বেচে আবার লিকুইড মানি আবার পকেটে নিয়ে নিবো। ভালো বুদ্ধি। এখন এইটাকে কিভাবে চার্টের মধ্যে করবো অ্যাপ্লাই? রিয়েল লাইফে হচ্ছে এইটা আমি যেটা বুঝাইলাম, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি চার্টে করবো। হ্যাঁ, এটা দেখেন ইউরো ইউএস ডলার, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, মানে 200 দিনের অ্যাভারেজ দাম ছিল এটা। হ্যাঁ, লাস্ট 200 দিন, হুম। লাস্ট 200টা ক্যান্ডেল আমি দিন হিসেবে আমি চিন্তা করলাম যে লাস্ট 200 দিনে আমি অ্যাভারেজ প্রাইস ছিল এটা। আচ্ছা। আর রাইট নাও প্রাইস নামে গেছে ধরেন এখানে, তাহলে কি হয়েছে? অ্যাভারেজ প্রাইস থেকে দাম কমছে, হ্যাঁ, অবশ্যই। অনেক কমে গেছে। তা আমি এখানে সেম একটু কিনে নিবো এখানে। দাম যখন বাড়লো এখানে, এখানে সেল তার করতে হলে বেচে দিতে পারলাম। আবার আমি বসে থাকবো, এভারেজ প্রাইসে চলে আসে, আমি চুপচাপ বসে থাকবো, কোনো কিনা বেচা করবো না। আবার এভারেজ থেকে যখনই দূরে যাবে, ধরেন আমি হিস্টোরিক্যাল ডাটা দেখাই আপনাকে। টিভি সব দেখতেছে তো। ধরেন এই জায়গায় আছে, হ্যাঁ এই জায়গায় আছে, এভারেজ প্রাইসের আছে, আমি চুপচাপ বসে থাকবো, এখানে রেফারেন্স প্রাইস সেল করবো না। কিচ্ছু করবো না, বায়ও করবো না, সেলও করবো না, চুপচাপ বসে থাকবো। মার্কেট এই যে দেখেন দাম পড়ছে, এই জায়গায় আসছে যখন, হ্যাঁ আমি দেখতেছি কি এভারেজ থেকে অনেক দাম কমে পাইতেছি, এখানে আসতে করে কিনে নিব অল্প করে। যতবার ফল করছে প্রত্যেক স্টেজে স্টেজে কিনবো। না, এখানে কিনবো না, যখন একটা ফল করছে বড়, এটা কি আওয়ারলি চার্ট, এটা কিন্তু 1 2 3 4 4 ঘন্টায় এতখানি বাড়ছে। 4 ঘন্টা। 4 ঘন্টায় আপনি তো দিনে দিনে এটা দেখতে পারবেন। ধরেন রাতে একবার ঢুকলেন, ঢুকে দেখলেন দাম এখানে এভারেজ থেকে অনেক কমে পাইতেছি, তাহলে কি করবো? অল্প কিনে নিব। আরো দাম কমে গেছে পরের দিন, দেখেন আরো কমছে, এখানে কিনছিলাম, এখানে আরো কমে গেছে, পরের দিন ঢুকে দেখে আরো কমে গেছে, এখানে আরো কিনবো, একটু বেশি করে কিনবো আগের থেকে। ঠিক আছে, এখন দেখেন পরের দিন হুট করে দেখেন দাম বেড়ে গেছে, পরের দিন ঢুকে দেখেন যে দাম বেড়ে গেছে, এনে বেচে দিব সব, এনে কিনছিলাম, এনে বেচে দিব, তাহলে প্রফিট। হ্যাঁ, হুম। এই জায়গায় কিনছি, এই জায়গায় কিনছি, যখন মার্কেট দেখলাম এভারেজের কাছে চলে আসছে, এখানে চলে আসছে, পরের দিন ঢুকে দেখি যে মার্কেট এখানে, তখন কি করবো? আমি এই পদ্ধতি দুইটা বেশি দিব, তাহলে প্রফিট। আবার চুপচাপ বসে থাকবো, আবার আমি ওয়েট করবো মার্কেট আমি কখন। কি এতই বোকা? ওকে স্টেজে কেন কিনবো? হ্যাঁ, আমরা সেল করবো, ঠিক আছে, হ্যাঁ, আরেকজন কিনবো কেন? আপনি তো ওই ওকে করেন গাদা। আপনি তো এখানে আওয়ারলি টাইম ফ্রেম দেখতেছেন, এখানে তো পুরা সমুদ্র। কেউ কিনতেছে 1 মিনিটের টাইম ফ্রেমে, কেউ কিনতেছে 5 মিনিটসে, কেউ কিনতেছে ডেইলি টাইম ফ্রেমে, কেউ কিনতেছে মান্থলি টাইম ফ্রেমে, কেউ কোনো টাইম ফ্রেমই দেখে না। এটা কান্ট্রি টু কান্ট্রি ট্রানজেকশন হচ্ছে, এটা দেশের সাথে আরেকটা দেশ ট্রানজেকশন হচ্ছে। ও কি চার্ট দেখে বসে আছে যে এখান থেকে কত দূরে গেছে? প্রতিটা সেকেন্ডে ট্রানজেকশন হচ্ছে, আপনার $7.5 ট্রিলিয়ন ট্রানজেকশন। ভাইয়ের কথা যে যখন মানে বেচবো তখন তো অনেক সে হাই রেটে কিনবে কি? শোনেন, এটা যে হাই রেট, এটা তো আপনার কাছে হাই রেট, কিন্তু ধরেন এক একজন তো এক এক ভাবে মার্কেটে আছে। যারা ধরেন একটা $6.5 ট্রিলিয়নের ট্রানজেকশন যে হচ্ছে একদিনে, ও কি আপনার $100 জন্য বসে রয়েছে? না, তা না। আপনি যখন 1 বিলিয়ন এখানে বেচবেন তখন না আপনি বায়ার খুঁজতে পারবেন, কিন্তু প্রতি সেকেন্ডে তো লাখ লাখ ডলারের ট্রানজেকশন এমনি হইতে আছে, প্রতি সেকেন্ডে প্রতিটা জায়গাতে। তা আপনার 100 200 500 তো এমনি নাই হয়ে যাবে, বুঝলেন নাই? আপনি দেখেন না এই স্ট্র্যাটেজিতে আমি এই যে এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, যখনই মার্কেট আমার ইয়া থেকে দূরে যাবে, এখানে গেছে, এই জায়গাতে আছে, তখন আমি একটু বাই করলাম, এই দেখেন আবার প্রফিট পেয়ে গেছি, বেঁচে দিলাম। আমার মুভিং এভারেজ যখন সমান্তরাল যেতেছে, চুপচাপ বসে থাকবো, তখন কেনাও যাবে না, বেচা কোনো যাবে বেচা না। করবো না, এভারেজ প্রাইস আমি কিনে বেচে লাভ নাই তো। এখানে কিনা এখানে বিক্রি করতে পারলে এভারেজ প্রাইসে কিনতে হবে লং টার্মের জন্য। এভারেজ প্রাইসে আপনি লং টার্মের জন্য কিনতে পারেন, কিন্তু আপনার তো আপনার প্রফিট করতে হবে না। 1 মাস পরে যাবে স্পিড। এভারেজ প্রাইসটা গত 6 মাসের এভারেজ প্রাইসের তুলনায় নিচু আছে। হ্যাঁ, আপনার প্রতিটা
টাইম ফ্রেমের এভারেজ প্রাইস আলাদা হবে। 1 বছর আপনি 10 বছরের এভারেজ এভারেজ প্রাইসটাই দেখো 6 মাসের এভারেজ প্রাইস 6 মাসের তো হবে না। সেটাই। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কত দিনের মধ্যে কেনাবেচাটা করবেন। আপনি যে হিসাবে কেনাবেচা করবেন সেই হিসাবে টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি 2-3 দিনের মধ্যে কেনাবেচা করে ফেলবো, তাহলে আপনাকে আওয়ারলি টাইম ফ্রেমে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি 1 মাস পর পর কেনাবেচা করবো, তাহলে আপনি উইকলি টাইম ফ্রেমে যাবেন, তাই না? আপনার কেনাবেচার যে ফ্রিকোয়েন্সি সেটার উপর বেস করে আপনাকে টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। এটা ইউএসডি আর টাকার কোনো ইয়া নাই? না, লেনদেন তো নাই, এটা এত বেশি লেনদেন তো নাই। এত কেন বেশি যারা যারা বিদেশ যাচ্ছে প্রবাসীরা ওরা তো ডলার তার দরকার বুঝতে নাই, বেশি দাম হলেও কিনবো না, না, সব বিদেশ যাওয়া দরকার হইব। এটা তো কিনবোই, এটা তো আপনার এখান থেকে না, এটা তো মূলত এই ব্যাংকের মাধ্যমে না, আপনাকে কি বললাম যে এখানে মেজর মাইনর যে কারেন্সি দেখালাম না, ইনভেস্টর নাই। এখানে এত বেশি ট্রানজাকশন হয় না, টাকার সাথে কেউ না, রুপির এত সাথে বেশি ট্রানজাকশন হয় না যে আপনাকে এই মার্কেটে আপনাকে অ্যাক্সেস দিবে সেটা। রুপির সাথে তো দেখি না, মনে হয় একটা দরকার আছে। এটার সাথে খুব কম। ওই যে আদার্স যে কিছু ইয়ে আছে ওর ভিতরে মনে হয় টাকা রুপি টুপি থাকতে পারে। বুঝছেন? তো এটাকে বলা হয় মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। মার্টিঙ্গেল মানে হচ্ছে যে আমি যখন কমে পাচ্ছি আমি বেশি কিনতেছি, এটাই হচ্ছে মার্টিঙ্গেল। যে আমি লো প্রাইসে পাচ্ছি তখন আমি আরো বেশি কেনার পরিমাণ বাড়ায় দিচ্ছি। এখানে মনে করলেন যে দাম কমছে, কিনলেন, কেনার পরে আরো কমে গেছে অনেক। এই জন্য আপনাকে রিস্ক কম রাখার জন্য আপনাকে অল্প কিনতে হবে প্রথমে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কম হবে। ধরেন আপনার কাছে $100 আছে, আপনি এখানে কিনবেন মাত্র $5, যখন এখানে আসবে তখন কিনবেন $10 বা $15। এরপর যদি আরো কমে তখন আর একটু বেশি কিনবেন, $20 কিনবেন। তাহলে কি হবে, আপনার হাতে মার্জিন থাকবে কেনার জন্য, যে পরে যদি আরো দাম কমে আমি যাতে কেনার সামর্থ্য আমার থাকে। হ্যাঁ, বাইরে রাখতে হবে, হাতে টাকা রাখতে হবে, কমার সময় বাইরে রাখতে হবে। হ্যাঁ, হাতে যাতে আমাকে ব্যালেন্স থাকে আমার কেনার মতো, যে টাকা দাম কমলে যাতে আরো আমি কিনতে পারি। তাহলে কি হবে, আমার রিস্ক কম থাকবে। তখন ধরেন যে মার্কেট এভারেজ প্রাইসে গেল, আমি এই জায়গার কাছে এই জায়গায় এসে বেঁচে দিলাম, এভারেজের কাছাকাছি যখন গেল, সাপোজ কথার কথা বেচতে পারিনি, এখানে মার্কেট আবার নিচে নেমে গেছে, তো আমি চুপচাপ বসে থাকবো। বসে থাকা ছাড়া আর উপায় নাই। মানে আরো কিছু কিনবো, আরো কিছু কিনবো এখানে। সত্যি একটু বলে থাকা যায় সেল না করে, বাই সেল না করে। হ্যাঁ, বসে থাকা যায়, সমস্যা নাই তো। আপনার টাকা জিরো না হলে হলো, বুঝেন নাই? মানে আপনাকে মার্জিন রেখে কিনতে হবে, যে আপনার রিস্ক আপনার অ্যাকাউন্ট আছে $100, তাহলে আপনার কিন্তু রিস্ক নিতে হবে $10, $15, $20, যাতে গ্যাপ থাকে, যাতে হোল্ড করতে পারেন। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফল করতে থাকে, সো ফল বেশি করলে যাতে আপনি ওটা হোল্ড করে রাখতে পারেন।